ঈদ মোবারক এভরিওয়ান। আশা করছি সবার ঈদ বেশ ভালো কাটছে। আমার ঈদ তো বেশ 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 ভালো কাটছে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম বড় হওয়ার পর আমি আমার ঈদের 100% সময় আমি আমার বাড়ির লোকজনকে দিচ্ছি। বিকজ বড় হওয়ার পর থেকে নিয়ে কিন্তু ঈদের সময়কালীন, ঈদের ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড ডে হোক, যে কোনো ডেতে আমি আমার বন্ধুবান্ধব, কাজিন, একে ওকে সময় দিয়েছি। পুরোটা সময় কিন্তু পরিবারকে দেওয়া হয়নি। সো এতগুলো খারাপের মধ্যে একটা ভালো দিক এটা। অ্যান্ড অ্যাজ আই সেড, আমি তোমাদের সামনে গল্প নিয়ে আসবো, প্রথম গল্পটা নিয়ে আসবো। অ্যান্ড বলে রাখি, এই গল্পগুলোকে কেউ জাস্ট গল্প হিসেবে নিও না। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব লাইফের স্টোরি। অ্যান্ড আমি তোমাদের কাছে এতটা বেশি গ্রেটফুল যে আমাকে তোমরা চেনো না পার্সোনালি। সো আমাকে তোমরা কীভাবে বিশ্বাস করে তোমাদের নিজেদের গল্পগুলোকে আমার সাথে শেয়ার করলে, আমি এটার জন্য তোমাদের কাছে প্রচণ্ড রকমের থ্যাঙ্কফুল। অ্যান্ড এত 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 বেশি সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে। আমি যখন কন্টেন্টটা রেডি করি আমি বুঝতেও পারিনি যে আমি এতখানি সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে। সো থ্যাঙ্কস টু ইউ গাইজ। আমার প্রথম গল্পটা হচ্ছে রায়হানের। রায়হান হচ্ছে সিলেটের অভিবাসী। ও একটা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করছে। তো ওর পরিবারের অবস্থা বেশ একটা ভালো নয়। ও যখন এসএসসি এক্সাম দিল, এসএসসিতে পাশ করার পর ওর পক্ষে আর পড়াশোনা করা সম্ভব ছিল না, বিকজ ওর ফ্যামিলিটাকেও টানতে হতো। তো এদিকে ও যেটা করলো, ওর নানার বাড়ি প্রচণ্ড সম্ভ্রান্ত ছিল। ওর মাকে বলে ওর নানার বাড়ির দিক থেকে হেল্প নিল একটা। সেটা হচ্ছে ওর মামারা সবাই মিডল ইস্টে থাকে, দুবাইতে থাকে। তো ওর মামাদেরকে বলে ওর দুবাইতে যাওয়ার ব্যবস্থা করে দিল। হয়ে গেল ব্যবস্থা। এটা 2002 সালের কথা। ও গেল যখন, ওর কোনো টিকিট লাগলো না, ওর কোনো ভিসা ফি লাগলো না, কোনো কিছু লাগলো না। তো ও ভাবলো যে আচ্ছা, মামারা এত ভালো, মামারা আমাকে এত হেল্প করলো, তো এবার মনে হয় আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। তো মাকে বলে গেল যে মা, তোমার আর কোনো টেনশন নেই, তোমার আর কোনো কষ্ট করতে হবে না, আমি বিদেশে যাচ্ছি, আমি ওখান থেকে তোমায় টাকা পাঠাবো। তো ও যাওয়ার পর ওর মার মামা, মানে সম্পর্ক নানা হয়, ওনার একটা সুপার শপ আছে যেখানে ও কাজ করতো। সো ওখানে 2 মাস যখন হয়ে গেল, ওকে কোনো স্যালারি দেওয়া হচ্ছে না। সো এইভাবে 2-3 মাস চলে যাওয়ার পর ও তখন জিজ্ঞাসা করলো যে না না, আমার স্যালারি। তখন বললো কিসের স্যালারি? তুমি যে এসছো এখানে, তোমার টিকিট, তোমার ভিসা, এসব ফি কোথা থেকে আসবে? সেগুলো তোমার এই বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে। সেটার কারণে তুমি বেতন পাচ্ছ 0। একটা বিদেশে এসছো, তোমার কি ধারণা যে এত সহজে তুমি পেয়ে যাবে টাকা? তো ভীষণ মন খারাপ করলো। তো এর মাঝে 3-4 মাস হওয়ার পর ওর ওই নানার দোকানটা উনি সেল করে দেন। সেল করে দেওয়ার পরে ওর মামাকে ফোন করা হয়, আপন মামাকে। তখন আপন মামা এসে রায়হানকে নিয়ে গেল আপন মামার নিজের দোকানে। তো এবার রায়হান ভীষণ খুশি যে যাক, এবার তো আমি আমার আপন মামার কাছে এসেছি, তো এখন আর কোনো আমার কষ্ট নেই। এখন আমার মামা, আমার বাড়িতে যে আমার মা, আমার ফ্যামিলির মেম্বার না খেয়ে আছে, এটা হচ্ছে আমার মামা তো বুঝবে, মামা তো জানে। সো মামা কী করলো, মামার গ্যারেজে ওকে হেল্পার হিসেবে চাকরি দিল, যে যারা যারা কাজ করে ওদের সাথে থেকে থেকে তুমি ওদের হেল্প করবে, এটা ওটা আগিয়ে দেবে। তো বললো ওকে ফাইন, সেটাও করবো। এভাবে করে যখন মোটামুটি অনেক মাস চলে গেল, তখন কোনো বেতন পাচ্ছে না। ওর মামা তো জানতো যে ওর ফ্যামিলির কী অবস্থা। আপন মামা যখন মামাকে বলল, মামা তখন বললো তোমার কিসের দরকার টাকা পয়সা? তুমি এখানে খাচ্ছ, থাকছ, আর কিসের দরকার? তখন বললো মামা, আমার পকেট মানি লাগবে, কিছু টাকা তো লাগে। এখন মামা ওকে 50 দিরহাম দিল। ও ভীষণ 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 ধরনের কষ্ট পেল। তো এভাবে কোনো 2 বছর 8 মাস গেল। মামার কাছে যখন ও বেতন চাইলো, তখন মামা ওকে 23,000 দিরহাম দিল। তখন ও বললো যে মামা, তুমি তো জানো যে আমার বাড়িতে আমার মা না খেয়ে আছে, এই টাকা দিয়ে আমার কীভাবে হবে? তখন ওকে 23,000 টাকা দিল, 13,000 দিরহাম দিল। সো ইন টোটাল 48,000 টাকা 2 বছর 8 মাসে। তো ভাবতেও অবাক লাগে যে তোমার বাড়িতে, আমার বাড়িতে যারা আমাদের সারাদিনে কাজ করতে আসে, যারা মেড, তাদের স্যালারিও কিন্তু এর থেকে অনেক বেশি।
অনেক বেশি। সো এরপরে ও ভীষণ কষ্ট করে কাজ করা শুরু করলো। এরপর একদিন ওর গ্যারেজের এক স্টাফের সাথে ও স্টাফ ওর সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে তর্কাতর্কির পরে ও স্টাফকে একটা চল লাগিয়ে বসে। এটা যখন মামা জানতে পারে, মামা ওকে চাকরি থেকে বের করে দেয়, নিজের মামা। আমি বারবার কেন বলছি, বিকজ আমরা নিজের মানুষদের কাছ থেকে এক্সপেকটেশন ভীষণ হাই থাকে, ভীষণ। সো আপন মানুষরা যখন আমাদের সাথে এতটা খারাপ করে তখন কিন্তু সেগুলো আমরা মেনে নিতে পারি না। তো যাই হোক, রায়হান তখন ওখান থেকে বেরিয়ে ওর একটা বন্ধু ছিল, বন্ধুর মেসে গেল। বন্ধুর ওখানে শুধু বন্ধু একা থাকতো না, বন্ধুর আরও 3-4 জন মিলে থাকতো, রুমমেট ছিল। সো ওখানে একজন রুমমেটকে ও বললো যে আমার তো কাজের ভীষণ দরকার। তখন ওই রুমমেট বললো একজন যে আমার বড় ভাই আছে, এক জায়গায় কাজ করে, আমি ওকে তোমার কাজের কথা বলে দেখবো। সো বললো আচ্ছা, আমাকে একটু দেখা করাতে নিয়ে যাও। পরদিন নিয়ে গেল। কথা বলার পর, দেখা করার পর উনি বললেন যে ঠিক আছে, আমি আমার মালিকের সাথে কথা বলবো, কথা বলে আমি তোমাকে জানাবো। বললো ওকে ফাইন, আমাকে জানাবেন। এই বলে 10 দিন চলে গেল। 10টা দিন আর একজনের আশ্রয়ে থাকা, কোনো টাকা পয়সা ইনকাম না করা, বাড়িতে মা ভাই বোন সবাইকে রেখে আসা, যাদের টাকা পয়সার অভাব। ওইভাবে আসলে এক একটা দিন, এক একটা মিনিট কিন্তু এক একটা বছরের সমান। সো ওইভাবে করেও 10টা দিন কাটালো। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বলেন একটা কথা যে আপনের চাইতে পর ভালো। ওর মামা, নিজের মামারা ওকে জায়গা দিল না, ওকে বের করে দিল, ওর সাথে এতখানি ইনজাস্টিস করলো। কিন্তু দেখো, ওর বন্ধু ওকে ওখানে থাকতে দিল, খেতে দিল। সো যাই হোক, ও 10টা দিন ভীষণ ওয়েট করলো। এরপর হচ্ছে ওই রুমমেটে বড় ভাই ফোন করলো, তুমি এখনই আসতে পারবে? তখন রায়হান বলবো ওকে ফাইন, আমি এখনই আসতে পারবো। তো গেল, যাওয়ার পরে ওর রুমমেটের ভাইয়ের মালিকের সাথে কথা বলিয়ে দিল। উনি কথা বলে খুব ইমপ্রেসড হলেন, বললো তুমি কি পারো? বলে রাখছি যে ওর মামার সাথে যে কাজ করতো মামার গ্যারেজে, সেখান থেকে ও গাড়ির পেইন্টটা শিখেছিল। সো ও বললো যে আমি গাড়ি পেইন্ট করা পারি। তখন মালিক বললো আচ্ছা ঠিক আছে। তো ওকে বললো যে একটা গাড়ি দিয়ে দিল, গাড়িটা পেইন্ট করতে বললো। তো গাড়িটা যখন পেইন্ট করতে পারলো, তখন মালিক ভীষণ ইমপ্রেসড। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে এখানে কাজ করবে। সো মালিকের ওখানে কাজ করতো সে। তো মালিক ওর এত ভালো ব্যবহার অ্যান্ড প্রত্যেকটা জিনিসের শেখার এত আগ্রহ ছিল, যেটাও পারতো না রায়হান, সেটা ভীষণ শিখতে চাইতো। যে আমি এটা পারি না, আমি এটা করবো না, এরমটা ছিল না যে আমি পারি না, এটা আমি পারি না কেন, এই ট্রাইটা ওর মধ্যে ছিল। তো এরপরে যেটা হলো, মালিক ভীষণ ওর প্রতি ইমপ্রেস ছিল বলে ওকে, মালিকের অনেকগুলো দোকান ছিল, এরকম আরও 8-10টা দোকান ছিল। মালিক ওকে একটা কার্পেটের দোকানের তোমার ইনচার্জ করে দিল। সো যখন ইনচার্জ করে দিল, ওর মামারা তখন ওর খোঁজ নিতে আসলো, ওকে দেখলো এসে, আচ্ছা তুমি দোকানে ইনচার্জ হয়ে গিয়েছো। এর মাঝে আমি বলে রাখছি, এর মাঝে ওর মামারা ওর মাকে ওর বাড়িতে ফোন করে ভীষণ আজে বাজে কথা বলতো, যে ও বেয়াদব, কাজ করতে চায় না, ও অলস, ও স্টাফদের সাথে বাজে বিহেভ করে, এই কারণে ওকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। সো ব্যাপারটা কিন্তু একেবারেই সত্যি নয়। তো ও যখন খারাপ, ওকে গুড ফর নাথিং বলেই বাড়িতে পরিচয় দেওয়া হচ্ছিল বাংলাদেশে। তো ব্যাপারটা অনেক খারাপ লাগতো, কিছু বলেনি তখনও, বিদেশে বাড়িতে একা একা থাকে। তো এরপরে ও যেটা করলো, ওর মামারা ওর সাথে এত ভালো ব্যবহার, তখন সুনাম গাওয়া শুরু করছে যে এখন ও ইনচার্জ হয়ে গেছে, এখন যখন ও অবস্থা ফিরেছে, এখন যখন ও চাকরি করছে ভালো জায়গায়, তখন মামারা ওকে সাপোর্ট করা শুরু করলো, আর মামারা ওকে ভালো ভালো কথা ওর সম্পর্কে বলা শুরু করে। যাই হোক, এর মাঝে ও যখন দোকানে ইনচার্জ, তখন একদিন একটা কাস্টমার আসলো। আসার পর সে মেয়েটা ছিল পাকিস্তানি, সেই মেয়েটার সাথে ওর কথা হলো। তো মেয়েটার সাথে কথাবার্তা বলার পর ভীষণ ভালো লাগতো। মেয়েটার নাম ছিল রাজিয়া। তো রাজিয়ার সাথে যখন ও কথাবার্তা বলছে, জানতে পারলো যে রাজিয়া এখানে বাই বর্ন, এখানে সেটেল উইথ ফ্যামিলি, অ্যান্ড রাজিয়া এখানে বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করে, বেশ ভালো বেতনে। তো ও যেটা করলো, রাজিয়ার সাথে কথাবার্তা যখন বললো, রাজিয়া ওখান থেকে কার্পেট কিনে নিয়ে গেল
তো এরপরে রাজিয়া প্রায়ই আসতো দোকানে, বেশ খানিকক্ষণ থাকতো, গল্প করতো। তো রাজিয়ার সাথে ওর লাইফের যেই স্ট্রাগলগুলো গিয়েছে, যে পিরিয়ডগুলো গিয়েছে, সেগুলো ওর সাথে শেয়ার করা স্টার্ট করলো। বিকজ আমরা যখন একা থাকবো, লোনলি থাকবো, শেয়ার করা মানুষ না থাকবে, তখন কিন্তু কাউকে একজন পাশে লাগে। সো এরমই একটা বন্ধু হিসেবে ওরা রায়হান রাজিয়াকে কনসিডার করলো। তো যখন ও রাজিয়াকে বললো লাইফের স্ট্রাগলের স্টোরি, রাজিয়া ওকে তোমার প্রত্যেকটা জিনিসের পথগুলোকে ওকে দেখিয়ে দিত, তুমি এটা করবে আর এটা করবে না, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, এগুলো বোঝালো। রাজিয়া ওকে প্রচণ্ড হেল্প করলো। যেহেতু আমি বলে রাখছি যে ওর আগে থেকে কিন্তু পড়াশোনা ভীষণ কম ছিল রায়হানের, সো রায়হান কিন্তু ইংলিশে এতটা পারদর্শী নয়, কম্পিউটার সম্পর্কে এত কিছু জানে না। সো রাজিয়ার কাছ থেকেই কিন্তু ও কম্পিউটার বলো, পড়াশোনা বলো, সব কিছু মোটামুটি শিখে গেল, ইংলিশ বলা শিখে গেল। তো রাজিয়া ওকে প্রচণ্ড হেল্প করছিল। এর মাঝে রাজিয়ার সাথে ওরা জানেও না যে কখন দুজন দুজনকে পছন্দ করা শুরু করলো। অ্যান্ড হচ্ছে রাজিয়া ওকে যে কাজগুলো দিত, কাজ করাতো, কম্পিউটার শেখানো বা অন্যান্য যে কোনো কিছু, সবগুলো খরচ হতে রাজিয়া ওকে দিত। রাজিয়া ওকে পকেট মানিও দিত। তো এর মাঝে রাজিয়ার সাথে ওর সম্পর্ক হয়ে যায় 5 বছর। রাজিয়া ওকে মুভি দেখতে নিয়ে যেত, অনেক কিছু, সব কিছু রাজিয়ার সাথে শেয়ার করতো। অ্যান্ড রাজিয়া ওকে অ্যাডভাইজার ছিল বলা যায়। তো ওভাবে করে ও রায়হান রাজিয়াকে কোনো কিছুই দিতে পারেনি, যেহেতু ও নিজেরই সেরকম একটা চলে না, বাড়িতে টাকা পাঠাতে হয়। আমরা যেটা জানি যে বিদেশে যারা কাজ করে, আমরা ভাবি তারা ভীষণ এনজয় করছে, এন্টারটেইন হচ্ছে, সবখানে পার্টি করছে, ক্লাবে যাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, আমরা এখানে বসে বসে ওদের টাকা উড়াচ্ছি। সো অ্যাকচুয়ালি কিন্তু সিনারিওটা তা নয়। তো ও কষ্ট করে ওখান থেকে টাকা ইনকাম করতো, বাড়িতে পাঠাতো। তো সাডেনলি একটা খবর আসলো যে রায়হানের বোনের বিয়ে, তো ওকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। এই জন্য রাজিয়া ওকে অনেকগুলো টাকাও দিল বোনের বিয়েতে খরচা করার জন্য, বিকজ রায়হানের এতটা সামর্থ্য ছিল না। ও যা ইনকাম করতো বাড়িতে পাঠিয়ে দিত নিজের থাকা খাওয়ার জন্য। সো দ্যাটস ইট। রায়হান যখন ফিরে আসলো, তখন রাজিয়া ওকে জানালো যে রাজিয়ার বাড়ি থেকে বিয়ে দেখা হচ্ছে ওরই ফুফাতো ভাইয়ের সাথে, যে হচ্ছে ইউএসএতে সেটেল। তো তখন হচ্ছে রায়হান বলল যে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন রাজিয়া বলল যে আমি এখন কি করব। তখন রায়হান বললো যে আমি তোমার বাবার সাথে কথা বলি। বলে না, আমার বাবার সাথে তুমি কথা বলো না, আমি বলবো। তো রায়হান বললো ওকে ফাইন, তুমি কথা বলে আমায় জানো। রাজিয়া চলে যাওয়ার পর ওর বাবাকে বলল। পরদিন হচ্ছে রায়হান ওকে ফোন করার পর রাজিয়া বলল যে আমার বাড়ি থেকে কেউ রাজি নয়, কিন্তু আমার বাবা একটা কথা বলেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করলে আমার ফ্যামিলিতে আমার বাবার মান সম্মান একেবারে মাটির সাথে মিশে যাবে। সো এটা যদি আমি চাই, আমি যদি এটা মেনে নেই যে আমি আমার ভালোবাসার জন্য আমার বাবার অপমান যদি সহ্য করে নিতে পারি, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। তো রায়হান তখন বললো যে এটা তুমি করো না, তুমি তোমার বাবার পছন্দ মতো বিয়ে করো, যেহেতু তোমার বাবা মা তোমাকে এতদিন ধরে মানুষ করেছে, এত বড় করেছে, সো তুমি তোমার বাবা মার কথাই শোনো, আমার কথা শুনতে হবে না, আমার কথা চিন্তা করতে হবে না। তো রাজিয়া তখন ফোনটা রেখে দেয়। রায়হান প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায় যে এত বছর পর একটা কাছের মানুষ পেয়েছিল যাকে সে ধরে রাখতে পারছে না, যার সেই সামর্থ্যটা নেই। তো 2 দিন পর রাজিয়ার বোনকে নিয়ে দোকানে আসার পর রাজিয়া তখন বলে যে আমি আমার ফুফাতো ভাইকে বিয়ে করে ফেলবো। আমি বললাম ওকে করো। তখন চুপ করেছিল রায়হান, কিছু বলেনি, চোখ দিয়ে পানি পড়ছিল। রাজিয়া দোকান থেকে বেরিয়ে গেল কিছু না বলে। রায়হানের কোনো কিছু বলার বা ওকে আটকানোর মতো কোনো ক্ষমতা নেই তখন। কিছুদিন যাওয়ার পর
ওইদিকে রায়হান প্রচণ্ড ডিপ্রেসড, ভীষণ রকমের নাওয়া খাওয়া একেবারেই ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু টাকা ইনকাম করার জন্য, পেট চালানোর জন্য তাকে কাজ করতে হচ্ছে, ফ্যামিলি চালানোর জন্য কাজ কিন্তু করে যেতে হচ্ছে। সো একদিন রাজিয়া ওকে ফোন করলো, ফোন করার পর রাজিয়া বললো যে তুমি এক্ষুনি কি এয়ারপোর্টে আসতে পারবে? ও বললো যে ওকে। তো ও তখন বসের কাছ থেকে ছুটি নিল, বসকে বললো যে বস আমি কিছু ফোনের জন্য ছুটি দেবে। বস বললো ওকে ফাইন, কী করবে তুমি? তো ওর কাছে ওকে বললো যে 7:30টার মধ্যে যেতে এয়ারপোর্টে। ও সামহাও ভীষণ তাড়াহুড়ো করে 6:30টার মধ্যে এয়ারপোর্টে চলে গিয়ে ও দাঁড়িয়ে আছে। তখন 7:30টার দিকে ওকে রাজিয়া ফোন করলো যে তুমি কোথায়? বলে আমি তো এয়ারপোর্টে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি লেডিস ওয়াশরুমের এখানে আসো, অমুক টার্মিনালের এখানে। বললো আচ্ছা ঠিক আছে। তো ও যখন গেল, ওর সাথে কথা হলো, রাজিয়া বললো যে ও আমেরিকা চলে যাচ্ছে, ওর ফুফাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়ে গেছে। রাজিয়া প্রচণ্ড কান্নাকাটি করলো, আর ওখানে রায়হান হাসছিল, বাট ওর বুকের ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। বললো যে তুমি কেঁদো না, এটাই তোমার লাইফ, এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল, আমাদের ভালো সময়গুলোর জন্য তোমাকে থ্যাঙ্কস, খারাপ সময় তোমার সাথে ছিল না কখনোই। তো এই মোমেন্টটাকে তুমি খারাপ করো না, তোমার সম্পর্কে আমি কখনোই কোনো খারাপ ধারণা, কোনো কিছু খারাপ কোনো স্মৃতি রাখতে চাই না। তো এটা বলে রাজিয়া চলে গেল। রাজিয়া ওকে অনেক দোয়া দিয়ে, রাজিয়া বললো তুমি ভালো থেকো, অনেক ওয়েল উইশেস দিয়ে চলে গেল। সো রাজিয়া যখন চলে যাচ্ছিল, রায়হান তাকে দেখছিল যে রাজিয়া চলে যাচ্ছে। আবারও রায়হান ওখানে একেবারেই কিছু করার ছিল না, ওর দাঁড়িয়েছিল। এভাবে 2 ঘন্টা চলে যায়, কোনো সেন্স ছিল না ওর। 2 ঘন্টা পর ক্লায়েন্ট যখন ফোন করলো, তখন রায়হানের সেন্স আসলো। ও তখন স্তম্ভিত ফিরে পেলো, আমরা যেটাকে বলি, সেটা পরে রায়হান কথা বলল, তখন ফিরে আসলো। এরপর এটা হচ্ছে 2011 সালের স্টোরি। 2011-তে এরপর সামহাও ও দেশে চলে আসে একটা কাজে। আসার পরে ওর যেহেতু ভিসা শেষ হয়ে গেছে, আর দুবাইতে তখন আর ভিসা দিচ্ছে না ওয়ার্কার্সদের, তখন ও আর যেতে পারলো না দুবাইতে। ওর যত জমানো, যত সম্বল ছিল, দেশে এসে 2-2.5 বছরে ও সম্পূর্ণ টাকা ওর ফ্যামিলিকে দিয়ে দিল। আর ফ্যামিলির লোকজন ওকে বলা শুরু করলো যে হি ইজ গুড ফর নাথিং, মানে ওর আর কোনো কিছু দেওয়ার যখন নেই, তখন ওর কাছের মানুষগুলো ওকে পিঠ দেখানো শুরু করলো। বিকজ রায়হান যতদিন দিয়ে এসছে ততদিন ওরা ভালো ছিল, রায়হান যতদিন টাকা পয়সা দিতে পেরেছে, হেল্প করতে পেরেছে, ততদিন সবাই ভালো। যখনই দিতে পারেনি, রায়হান নিজের জন্য একটা কানা করিও না রেখে যখন পরিবারকে সব টাকা দিয়ে দেয়, তখন রায়হানের কাছে যখন আর কিচ্ছু নেই যে একটা বিজনেস খুলে বসবে, কিভাবে চলবে, তখন বাড়ির লোকজন ওকেই গালমন্দ করছিল, ওকেই খারাপ কথা শোনাচ্ছিল। সো আবার ডিপ্রেসড হয়ে যায়। ও চিন্তা করে যে এখানে যদি রাজিয়া থাকতো আমার কি হতো, মানে আমি তো অ্যাটলিস্ট ভালো থাকতাম, অ্যাটলিস্ট আমার সাপোর্টে কেউ থাকতো। তো ওর সাথে আর রাজিয়া তোর কন্ট্যাক্ট থাকে না, ও একেবারেই একা হয়ে যায়। তো তখন 2.5 বছরের মতন পর কাতারের একটা ভিসার একটা খবর আসে। ও তখন রায়হান কাতারে ভিসার জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড কাতারে ভিসা হয়ে যায়, কাতারে চলে যায়। সো কাতারে গিয়েও একটা ভালো দোকানে জব নেয়, পজিশনটা ডিসক্লোজ না করি। সো এরপর থেকে নিয়ে এখন পর্যন্ত রায়হান কাতারেই আছে, বেশ ভালো আছে। আস্তে আস্তে ছোট ছোট করে বিজনেস দাঁড় করিয়েছে, নিজের বিজনেস আছে। দোকানের যেই কোম্পানিটায় চাকরি করে ওটা মোটামুটি ম্যানেজারও। সো দিন ঘুরে গেছে, খারাপ সময়গুলো চলে গেছে, ভালো স্মৃতিগুলো রয়ে গেছে ওর সাথে।
আমাকে যখন রায়হান গল্পগুলো বলছিল, আমি ভীষণ শ্রদ্ধা ফিল করছিলাম রায়হানের জন্য। বিকজ দেখো, প্রত্যেকেরই লাইফে কম বেশি ভালোবাসার মানুষজন আসে যায়, ব্রেকআপ হয় হয়তো। কয়জন এক্স সম্পর্কে ভালো কথা বলে, আমার এক্স অমুক ছিল, আমার এক্স তমুক ছিল, এক্স বাজে ছিল বলেই তো এক্স, বাজে কথা কটু কথা সবাই বলবে, সবাই, কেউ রেসপেক্ট করে কথা বলে না। আমি গুটি কয়েক মানুষজনকে দেখেছি এক্সকে নিয়ে ভালো কথা বলতে, তাও 1% হলেও সে বাজে কথা বলবে। একটা মানুষ রায়হান, যে তার এক্স সম্পর্কে একটা বাজে কথা বলেনি আমাকে। ইনফ্যাক্ট সে এক্স সম্পর্কে, রাজিয়া সম্পর্কে সে এত বেশি প্রশংসা করেছে। অ্যান্ড আজকে যে এখনও যে চলছে রায়হান, সে এটা চিন্তা করে চলছে, আচ্ছা রাজিয়া আমাকে এভাবে করে চলতে বলতো, এই সময় ও আমাকে এই অ্যাডভাইসটা দিত, রাজিয়া হলে আমায় মেবি এটা বলতো, তাহলে আমি এভাবে চলবো, রাজিয়া তো আমাকে ওটা বলেছিল ওভাবে চলবো। অ্যান্ড ও যে আজকে এতখানি উন্নতি হয়েছে, ও কম্পিউটার চালাতে পারছে, ও ইংলিশ বলতে পারছে, ও লোকজনের সাথে ঠিকঠাক কথা বলতে পারছে, ও আরও টুকটাক অনেক কাজ করতে পারছে, বিজনেস মাইন্ড আছে, ওর বিজনেস রান করাতে পারছে, সম্পূর্ণই কিন্তু রাজিয়ার জন্য। অ্যান্ড ও এটা অ্যাডমিট করছে। আমি প্রচণ্ড রকমের লোকটার প্রতি প্রচণ্ড রকমের শ্রদ্ধা বোধ করছি। আমি এই গল্পটা প্রথম কেন চুজ করেছি আমি বলছি, অনেক অনেক স্টোরি এসছে, অনেক, আমি এখন পর্যন্ত সবগুলো পড়ে শেষ করতে পারিনি, বাট আমি প্রত্যেকের স্টোরি বলবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি স্টোরি আমি সবাইকে বলবো। এই স্টোরিটা আগে বলছি কেন, এইটা থেকেও কেন আমরা একটা শিক্ষা নিতে পারি। আমার ভীষণ পছন্দ হয়েছে। এক্স বয়ফ্রেন্ড হতে পারে, এক্স গার্লফ্রেন্ড হতে পারে, কাউকে ডিসরেসপেক্ট না করে। যতদিন আমরা তার সাথে রিলেশনশিপ ছিল ততদিন সে ভীষণ ভালো প্রিন্সেস। যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন ও একটা উইচ। ডোন্ট ডু ইট। সো আর একটা জিনিস যেটা দেখো, ধৈর্য অনেক বড় একটা ব্যাপার। আমি এখন যে অবস্থানে আছি, হয়তো বা 2 দিন পর আমি সেই অবস্থানে থাকবো না, আমি জানি না। আল্লাহ কিন্তু ফকিরকেও রাজা করে দিতে পারে, রাজাকেও কিন্তু ফকির করে দিতে পারে। সম্পূর্ণই কিন্তু ওপরওয়ালা যিনি আছেন, ওনার হাতে যে চাবিটা, ওনার হাতে। সো ভালো কাজ করি, ভালো হবে, ধৈর্য ধরি, নিজের উপর বিশ্বাস রাখি, আর হার্ড ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইড অফ, এটা আমি সবসময় বলি। নিজের উপর বিশ্বাস রাখো। আর এই গল্পটা আমি কেন প্রথমে বললাম, এই গল্পটা থেকে অনেকগুলো শিক্ষা আছে। সেটা হচ্ছে যে রায়হান যে ক্লাস এসএসসি দেওয়ার পর ওর আর করার কোনো কিছু ছিল না, ওর কাছে টাকা পয়সা ছিল না, পড়াশোনা করতে পারলো না, বিদেশে চলে গেল, ফ্যামিলি ওকে হেল্প করলো না, নিজের মামারা ওকে হেল্প করলো না। একটা ফ্রেন্ড সামহাও ওর হেল্পটাকেও আমি বলবো অনেক বড় হেল্প, বাট আশেপাশের লোকজন হেল্প করেনি, সে হেল্প করেছে। রাজিয়া আসলো ওর লাইফে একটা এঞ্জেল হয়ে, যে ওকে আজ এই জায়গায় আসার জন্য অনেকখানি হেল্প করেছে, অ্যান্ড ওটা ও স্বীকার করে। সো স্ট্রাগল স্টোরি জানলাম। মানুষ যে এখনো কৃতজ্ঞতা স্বীকার করে, যে আমার জন্য যে 2 টাকার করেছে আমার অভাবের মুহূর্তে, যে আমার খারাপ সময় 2 মিনিট আমাকে সময় দিয়েছে, তার কৃতজ্ঞতাটা যে আমি স্বীকার করব, আমি যে অকৃতজ্ঞ নই, এটাও এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর একটা হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে চলে গেছে লাইফ থেকে, তাকে কখনো ডিসরেসপেক্ট করো না। একটা সময় কিন্তু তুমি তার সাথে ছিলে। এখন বলবে যে আমি যখন ছিলাম তখন এরকমটা ছিল না। নো, মানুষ একদিনে চেঞ্জ হয় না। মেবি ও যে চেঞ্জ হয়েছে তোমার কারণে হয়েছে, মেবি তোমারও ফল্ট আছে এখানে। সো মানলাম তুমি যার সাথে ছিলে সে খারাপ বললেই কি সে খারাপ মানে তুমি ভালো হয়ে গেলে? নো। সো কাউকে ডিসরেসপেক্ট করো না। আর অনেকগুলো গল্প আছে, আমি এখনও পড়ে শেষ করতে পারিনি, আমি আরও অনেক গল্প নিয়ে আসবো। তো তার আগে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক করো। এগুলো যে বলতে হবে কোনোদিন, এটা আমি বুঝিনি। সো প্লিজ বেশি বেশি লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড জানাবে গল্পটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম বললাম, সো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল, অ্যান্ড ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।